হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, আমাদের আপকামিং যে পরীক্ষাটা আছে, অর্থাৎ WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং আমাদের আছে কলকাতা পুলিশ মেন্স, ঠিক আছে? তাদের জন্য কিন্তু আমি এই প্লেলিস্টটা নিয়ে আসছি এবং এই ভিডিওগুলো নিয়ে আসছি যাতে তোমাদের ইতিহাসটা আরেকবার করে কুইক রিভিশন তোমরা দিয়ে নিতে পারো প্র্যাকটিস সেটের মাধ্যমে। তো আমার কিন্তু দুটো প্র্যাকটিস সেট অলরেডি করানো হয়ে গেছে। আমি প্লেলিস্টটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবে। ওই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই পরপর প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। অলরেডি দুটো করানো হয়ে গেছে প্র্যাকটিস সেট, এটা 3 নম্বর প্র্যাকটিস সেট চলছে, ঠিক আছে? তো আর যে পরীক্ষাগুলো আসছে, যেমন এসএসসি জিডি আসছে, তো এগুলোর জন্যও কিন্তু এই ইতিহাস তো মোটামুটি আমরা অনেকেই পড়েছি, কিন্তু রিভাইজ করাটা প্রয়োজন। তো আমরা কিন্তু রিভাইজটা সেই কারণে করব, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। মুঘল আমলে মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? বাবর, হুমায়ুন, আকবর নাকি শাহজাহান? মনসবদারি প্রথা কে করেন? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে, মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর। এবং এনার আরটা কি আছে? দিন ইলাহি আছে, দিন ইলাহি আছে, তাই তো? দিন ইলাহি প্রবর্তন করেন ইনি। আর বাদ বাকি তিনি কি করেন? তিনি বুলান দরওয়াজা নির্মাণ করেন, ঠিক আছে, যেটা ফতেহপুর সিক্রিতে আছে, গুজরাট জয়ের উদ্দেশ্যে তিনি নির্মাণ করেন, ঠিক আছে? চলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে? কোন সম্রাটকে জিন্দাপীর বলা হতো? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। জিন্দাপীর, লিভিং সেইন্ট যাকে বলা হয় ইংলিশে, লিভিং সেইন্ট কাকে বলা হতো? এটা বলা হতো কিন্তু ঔরঙ্গজেবকে, তাই তো? ঔরঙ্গজেবকে বলা হতো মুঘলদের শেষ সম্রাট, শেষ শক্তিশালী সম্রাট অ্যাকচুয়ালি। তো এই ঔরঙ্গজেবের একটা ঔরঙ্গজেব কিসের জন্য আর কি তার সাম্রাজ্যটা ক্ষতিগ্রস্ত হয়, মানে কি জয় করতে গিয়ে? সেটা হচ্ছে দাক্ষিণাত্য, তাই তো? দাক্ষিণাত্য অর্থাৎ সাউথ ইন্ডিয়া জয় করতে গিয়ে, সাউথ ইন্ডিয়া, তাই তো? সাউথ ইন্ডিয়া উনি জয় করতে পারেননি। আর হচ্ছে ঔরঙ্গজেবের সঙ্গে তোমার শিবাজির পুরন্দরের চুক্তি কবে আর কি চুক্তি আর কি করে? পুরন্দরের চুক্তি, ওকে, এটা কিন্তু তোমার 1665, এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে? পুরন্দরের চুক্তি 1665, এটা মাঝে মধ্যে কিন্তু প্রশ্নটা আসে, মনে পড়লো তাই বলে দিলাম। চলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস, রাজা রামমোহন রায় নাকি ডেভিড হেয়ার? এশিয়াটিক সোসাইটি, এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এই সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু উইলিয়াম জোন্স। ওকে, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে এবং এটা হচ্ছে কত সালে? 1784 সালে। এই সালটাও খুব ইম্পর্টেন্ট, যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। এবং এক্ষেত্রে তোমরা যারা কলকাতার দিকে গেছো, জানি না কে গেছো, পার্ক স্ট্রিটের যে ক্রসিং, সেখানেই অ্যাকচুয়ালি কিন্তু এই এশিয়াটিক সোসাইটিটা আছে, ঠিক আছে? চলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি গিয়াসুদ্দিন বলবন? ইবন বতুতা কার সময় ছিল? এর সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে আসেন এবং ইনি কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে তোমার স্থানান্তর করেন, রাজধানী স্থানান্তর করেন। এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে যদি বলতে হয়, এনার সময় ছিল আমির খসরু, তাই তো? খসরু ছিল এর সময়, যাকে বলা হয় ভারতের তোতা পাখি, তাই তো?
আর একটা কী হয় যে ইনি সিরি শহর নির্মাণ করেন, আলাই দরওয়াজা যেটা কুতুব মিনারের আর কি তোমার মানে এন্ট্রান্স, সেটাও কিন্তু আলাউদ্দিন খলজি নির্মাণ করেন। এছাড়া যিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা করেন, দাগ ও হুলিয়া প্রথা। আর কি আছে, আর হলো হচ্ছে তোমার করেন হলো যে তিনি ডাক যোগাযোগ ব্যবস্থা প্রচলন করেন। তাছাড়া আলাউদ্দিন খলজি আর কি করেন, রেশনিং ব্যবস্থা প্রচলন করেন, বাজার দর নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, এসব সবই কিন্তু আলাউদ্দিন খলজির। ওকে, আচ্ছা, গিয়াসুদ্দিন বলবনের ক্ষেত্রে আমরা কি বলবো, গিয়াসুদ্দিন বলবনের ক্ষেত্রে হলো হচ্ছে তোমার যেমন উনি 40 চক্র ধ্বংস করেন, তাই তো। তারপরে হলো হচ্ছে তোমার সিজদা ও পাইবস, সিজদা ও পাইবস, সিজদা ও পাইবাস প্রথা প্রচলন করেন। এছাড়া তিনি কি করেন, নওরোজ, যেটা পার্সিদের একটা উৎসব, নওরোজ সেটাও কিন্তু উনি আর কি তোমার প্রচলন শুরু করেন। ঠিক আছে, বলবনের নীতি কী ছিল, রক্ত লৌহ নীতি, মানে হলো হচ্ছে ব্লাড আয়রন। আচ্ছা, আর লিখলাম না, আচ্ছা লিখে দিই, রক্ত লৌহ নীতিও কিন্তু এনার। ঠিক আছে, রক্ত লৌহ নীতি। সরি ফর মাই ব্যাড হ্যান্ডরাইটিং, আমার হ্যান্ডরাইটিং অতটা কিন্তু ভালো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে বলে দিলাম মোটামুটি যেগুলো মনে পড়লো। চলো নেক্সট কোশ্চেন বলছে, জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব, পার্শ্বনাথ, মহাবীর না আরিষ্টনেমি? জৈনদের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহাবীর, তাই তো। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর এবং ঋষভদেব ছিলেন ফার্স্ট, তাই তো, ঋষভদেব ছিলেন ফার্স্ট। ঠিক আছে, এবং এই নিয়ে একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে যে জৈনদের একটা টেম্পেল আছে, এগুলো তো মোটামুটি আমরা পার্শ্বদেব অরিষ্টনেমি সব জানি, যেটা জৈনদের একটা টেম্পেল আছে সেটা হলো হচ্ছে তোমার খুব সম্ভবত কর্ণাটকে। ভালো করে লিখে দিই এই জায়গাটা অনেকে না জেনে থাকতে পারো, আমি একটু বলে দিই, কর্ণাটক। ওকে, কর্ণাটকে ওদের একটা টেম্পেল আছে, সেই টেম্পেলে অ্যাকচুয়ালি আছে বাহুবলী বলে একটা একজন জৈন দেবতার পুজো করা হয়, এবং বাহুবলীর যে স্ট্যাচুটা আছে সেটা হলো হচ্ছে মানে পৃথিবীর সর্ববৃহৎ মোনোলিথিক স্ট্যাচু, মানে একটা পাথরেই কাটা সবচেয়ে বড় স্ট্যাচু। ঠিক আছে, এবং এটা কোথায় অবস্থিত এটা দেয়, সেটা হচ্ছে শ্রাবণ বেলেগোলাতে এই মন্দিরটা অবস্থিত। ঠিক আছে, এটা মাঝে মধ্যে দেয়। ঠিক আছে, এটা কিন্তু জৈনদের মন্দির। ঠিক আছে, এবং এই শ্রাবণ বেলেগোলাতে এই পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি আর কি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু পরবর্তীকালে শ্রাবণ বেলেগোলাতে গিয়ে অ্যাকচুয়ালি নিজেকে আর কি স্টার্ভিং করিয়ে, মানে নিজেকে না খেয়ে দিয়ে, যেটা বলে না যে ক্ষুধার্ত হয়ে নিজেকে অ্যাকচুয়ালি উপাসনা করতে করতে ক্ষুধার্ত হয়ে তিনি মারা যান। হ্যাঁ, ইচ্ছাকৃত। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো এই জন্য বলে রাখলাম কর্ণাটকের শ্রাবণ বেলেগোলা। ঠিক আছে, এখানে 12 দিন যাবত এই বাহুবলীর পুজো হয় একটা সময়, কোন মাস সেটা খেয়াল নেই ঠিক, বাট হয়। নেক্সট কি বলছে, যে বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে? বিজয় সেন, সামন্ত সেন, বল্লাল সেন নাকি লক্ষণ সেন? সেন বংশের প্রতিষ্ঠাতা অ্যান্সার এসে যাবে কি? অ্যান্সার কিন্তু এসে যাবে সামন্ত সেন, তাই তো। সামন্ত সেন হলো সেন বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আমাকে তাহলে বলো তো যে তোমার কুলীন প্রথা, এটা তোমাদের হোমওয়ার্ক, কুলীন প্রথা কে চালু করেন? ওকে, কুলীন প্রথা কে চালু করেন, এটা আমাকে তোমরা হোমওয়ার্কে এটা জানাও তো, অবশ্যই এটা হোমওয়ার্কে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো প্লিজ চেক আউট করো। নেক্সট কোশ্চেন,
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? 1773, 1793, 1813 নাকি 1833? চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। এটার অ্যান্সার কি এসে যাবে? এটার অ্যান্সার কিন্তু এসে যাবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন হয়। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে 1793 সালে। সেকেন্ড হোমওয়ার্ক, বলো তো এই চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? কে চালু করে? এটাও কিন্তু সেকেন্ড হোমওয়ার্ক। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে জানাবে। ওকে, চলো নেক্সট। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, বাল গঙ্গাধর তিলক নাকি ভগৎ সিং? আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা কি জানো কেন সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? অ্যাকচুয়ালি 1947-এ যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন কিন্তু আমাদের অনেকগুলো প্রভিন্সেস ছিল। ঠিক আছে, আমাদের দেশে অ্যাকচুয়ালি ব্রিটিশরা বলে যায় যে যে আমাদের ভারতবর্ষ আছে তাতে ভারতবর্ষ ইটসেলফ তো একটা তৈরি হচ্ছেই। ঠিক আছে, কিন্তু যে ছোট রাজ্যগুলো আছে সেগুলো আইদার নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখতে পারে, নট ভারত কিংবা পাকিস্তান কোনোতে একটা গিয়ে যোগদান করতে পারে। ঠিক আছে, ভারতে যোগদান করতে পারে, নয় নিজেদের স্বাধীনতা বজায় রাখতে পারে, পাকিস্তান নয়, সরি। এইবারে কি ঘটনা ঘটে যে তোমার সর্দার বল্লভভাই প্যাটেল বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা কোনো সময় মিলিটারি ইনভেনশন মানে মিলিটারি যে আক্রমণ এই সমস্ত করে সেই সমস্ত ছোট ছোট প্রভিন্সগুলোকে ভারতবর্ষের আন্ডারে নিয়ে আসে। ঠিক আছে, সেই কারণেই উনি কঠোরতার সাথে ভারতকে একত্রিত করেছিলেন বলেই ওনার নাম কিন্তু আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ওকে, খেয়াল থাকে যেন। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? সপ্তম পেজ বা পিটার্স ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়? 1773, 1784, 1793 নাকি 1813? এটা এটা জানার দরকার নেই, দেখো পিটার্স ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়। এর কিন্তু সঠিক অ্যান্সারটা চলে আসবে 1784 সালে। ঠিক আছে, 1784 সালে কিন্তু পিটার্স ইন্ডিয়া অ্যাক্টটা চালু হয় 1784, এবং 1783 সালে কিন্তু প্রথম রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে, রেগুলেটিং অ্যাক্ট, তাই তো? এবং এই অ্যাক্ট অনুসারে কি হচ্ছে, এই দ্বৈত শাসন ব্যবস্থার তোমার অবসান ঘটছে, এবং তার সাথে কি ঘটছে তোমার সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হচ্ছে, অর্থাৎ মাদ্রাজ, বোম্বে এবং কলকাতাতে সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হচ্ছে, এবং তোমার গভর্নর জেনারেল বদলে গিয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে। ঠিক আছে, তো এসব হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করে? গোপাল, ধর্মপাল, বল্লাল সেন নাকি বিজয় সেন? কৌলিন্য প্রথা। বোধহয় এই কৌলিন্য প্রথা বলো আর কুলীন প্রথা বলো, যাই বলো, এইটাই আমি হোমওয়ার্ক দিয়ে এসেছিলাম। যাই হোক, প্রশ্নটা এখানেই পেয়ে গেছি আমরা। এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে বল্লাল সেন, তাই তো? বল্লাল সেন কৌলিন্য প্রথা বা কুলীন প্রথা প্রচলন করে, যার মানে কি যে ব্রাহ্মণই একমাত্র ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে পারবে। আচ্ছা নেক্সট, অজাতশত্রু কার উপাধি ছিল? বিম্বিসার, কুনিক, অশোক নাকি হর্ষবর্ধন? অজাতশত্রু কার উপাধি ছিল? অজাতশত্রু কিন্তু উপাধি ছিল, সরি এখানে অজাতশত্রু কার উপাধি ছিল কেন, আসলে অজাতশত্রুর উপাধি কি ছিল সেইটা হবে এখানে, একটু অ্যান্সারটা মানে কোশ্চেনটাই ভুল, যেখানে হবে অজাতশত্রু উপাধি কী ছিল, অ্যান্সার কী হবে? যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারছি, কুনিক হবে, কুনিক। আচ্ছা, বিম্বিসার সম্পর্কে একটু বলে দিই, হরজাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু বিম্বিসার, হরজাঙ্ক।
আচ্ছা, বিম্বিসারকে কিন্তু বলা হতো তোমার কি বলা হতো, শ্রেণিক, কারণ ওনার অনেক বড় সেনাবাহিনী ছিল, ঠিক আছে, শ্রেণিক বলা হতো, শ্রেণিক। আচ্ছা, আর কি, আর হলো হচ্ছে যে বিম্বিসারকেই কিন্তু অজাতশত্রু তার পুত্র আর কি হত্যা করেছিল, সেই কারণে অজাতশত্রুকে বলা হয় পৃথ্বী হন্তাকারী বা কুনিক। আর অশোক তো আর কি তোমার মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, এবং হর্ষবর্ধন তো আলাদা ব্যাপার, হর্ষবর্ধনের সঙ্গে কিন্তু নালন্দার সংযোগ ছিল। এটা পরীক্ষায় একবার এসে ডব্লিউবিপিতে যে কোন রাজার সঙ্গে নালন্দার সংযোগ ছিল, তাহলে সেটা কিন্তু আবার হর্ষবর্ধন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, রাজতরঙ্গিনী কার লেখা? কলহন, বাণভট্ট, বিলহন নাকি কৌটিল্য? অ্যান্সার কি হবে রাজতরঙ্গিনীর? রাজতরঙ্গিনীকে লেখা কিন্তু কলহনের, তাই তো। রাজতরঙ্গিনী, কলহন আমরা নিশ্চয়ই জানি। কৌটিল্যের কিন্তু অর্থশাস্ত্র, তাই তো। বলো তো এটা, যেহেতু একটা হোমওয়ার্ক তো ওখানে হয়েই গেল, যে অ্যান্সার আমরা মানে কোশ্চেনেই আমরা পেয়ে গেলাম। বলো তো এই বাণভট্টের কী লেখা? বাণভট্টের একটা লেখা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, বাণভট্টের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনেই আমরা চলে যাব। সুলতানি আমলে চাহালগানি বা 40 জনের আভিজাত্য চক্রকে কে তৈরি করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ বলবন নাকি রাজিয়া সুলতানা? এই যে এক্ষুনি আমি তোমাকে 40 চক্রের কে ভেঙে দিয়েছিল সেটা বললাম, কিন্তু কে তৈরি করেছিল সেটা কি, সেটা কে? সেটার কিন্তু অ্যান্সার এসে যাবে ইলতুৎমিশ, তাই তো। ইলতুৎমিশ 40 চক্রকে ইয়ে করেছিল, এবং 40 চক্রের কাজ কী ছিল, যে এক একজনকে এক একটা প্রভিন্স দিয়ে দেওয়া হবে, এক একটা জায়গা দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে আমি তোমাকে মানে ধনসম্পদ দিতে পারছি না, তার বদলে তুমি ওই প্রভিন্স থেকে বা ওই জায়গা থেকে যতটা পরিমাণ রাজস্ব আদায় করতে পারো ততটা আদায় করো, এরকম একটা ব্যাপার। নেক্সট, ভারতের রক্ষাকর্তা কোন সম্রাটকে বলা হয়? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে স্কন্দগুপ্ত, তাই তো। স্কন্দগুপ্ত কি হয়েছিল? হুনদের আক্রমণ প্রতিহত করেছিল। হুনদের আক্রমণ, তাই তো। হুনদের আক্রমণ প্রতিহত করার জন্য। সমুদ্রগুপ্তকে কিন্তু কবিরাজ বলা হয়, কারণ তিনি বীণা বাজাতে এবং সাহিত্য চর্চার মধ্যে থাকতে পছন্দ করতেন। আচ্ছা, এনাকে লিচ্ছবি দৈহিত্রও বলা হয়, ঠিক আছে। কুমারগুপ্ত নালন্দা প্রতিষ্ঠা করেন, তাই তো। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো ব্যাপার আলাদা। আচ্ছা, সমুদ্রগুপ্ত সম্পর্কে বলে রাখি, এনার যিনি ছিলেন কোর্ট পোয়েট বা মানে আর কি রাজকবি, তিনি কি হরিসেন, তাই তো। এবং কি লেখেন হরিসেন? এলাহাবাদ প্রশস্তি, তাই তো, বা প্রয়াগ প্রশস্তি, এখন যাকে প্রয়াগরাজ বলা হয়, যেহেতু প্রয়াগ প্রশস্তি। আচ্ছা, আর কি তোমার সমুদ্রগুপ্ত সম্পর্কে আর কি বলা যায়? তিনি তার একটা বীণা বাজানো ছবি কিন্তু মুদ্রায় পাওয়া গেছে, ঠিক আছে, সমুদ্রগুপ্ত সম্পর্কে এই তথ্য। চলো নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংস কোথায় পাওয়া গেছে? বিজাপুর, গোলকোন্ডা, হাম্পি নাকি বরোদা? বিজয়নগর সাম্রাজ্য, যেটা কি হরিহর এবং বুক্কা আর কি স্থাপন করেছিল। কোথায় পাওয়া গেছে? এর অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু হাম্পি, তাই তো। হাম্পিতে অ্যাকচুয়ালি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায়, তাই তো। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? দিন ইলাহি কে প্রবর্তন করে? বাবর, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? আমি প্রথম কোশ্চেনেই এর অ্যান্সারটা দিয়ে এলাম। যে ভালো করে আমার কোশ্চেনগুলো পড়ানো শুনেছো, সে অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু পেরে যাবে। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার কিন্তু এসে যাবে এর আকবর। দেখো, আমি যতটা সম্ভব তোমাদের পড়ানোর সাথে সাথে ইনফরমেশান দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন দিচ্ছি? যাতে তোমাদের ভালো হয়, আর একটু বেশি ইনফরমেশান পেলে আরেকটু বেশি তোমরা মনে রাখতে পারবে, আর একটু বেশি রিভাইজ হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের জন্য আমি চেষ্টা করছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই
চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, কারণ সবটাই তোমাদের জন্য করা, তোমাদের ভালোর জন্যই করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1761, 1764 নাকি 1526? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এর অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1761 সালে। আচ্ছা, কাদের কাদের মধ্যে হয়েছিল? মারাঠা, তারা ভালো করে লিখে দেয়, মারাঠা ভার্সেস আবদালি, আহমেদ শাহ আবদালির মধ্যে। আচ্ছা, প্রথম পানিপথের যুদ্ধ যেটা, সেটা কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস কে? ইব্রাহিম লোদি, তাই তো, বা লোদি লিখে দিলাম আমি, ওকে, লোদি। আর দ্বিতীয়টা কার কার মধ্যে হয়েছিল? আকবর ভার্সেস হিমু, তাই তো, হিমুর মধ্যে হয়। আচ্ছা, প্রথম পানিপথের যুদ্ধ 1526, তাই তো। সেকেন্ড পানিপথের যুদ্ধ 1556, তাই তো। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শিবাজির মন্ত্রী পরিষদ কি নামে পরিচিত ছিল? নবরত্ন, অষ্টপ্রধান, মজলিস নাকি পঞ্চায়েত? শিবাজির মন্ত্রী পরিষদ কি হবে? এটার অ্যান্সার কিন্তু এসে যাবে অষ্টপ্রধান। অষ্টপ্রধান ছিল শিবাজির মন্ত্রী পরিষদ। ঠিক আছে, নেক্সট, বাংলার আকবর কাকে বলা হয়? ইলিয়াস শাহ, হোসেন শাহ, নসরত শাহ নাকি মুর্শিদ কুলি খান? বাংলার আকবর, এর অ্যান্সার কিন্তু এসে যাবে হোসেন শাহ। বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে। নেক্সট কি বলছে? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে? লর্ড ডালহৌসি, ওয়েলেসলি, কর্নওয়ালিস নাকি হেস্টিং? অধীনতামূলক মিত্রতা নীতি, অ্যান্সার চলে আসবে লর্ড ওয়েলেসলি, তাই তো। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি যেমন লর্ড ওয়েলেসলি, সেরকম হলো হচ্ছে যেটা তোমার শর্ত বিলোপ নীতি, সেটা কিন্তু ডালহৌসি। শর্ত বিলোপ নীতি, সেটা কিন্তু আবার ডালহৌসি। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি দেখেছি অনেককে, যে অনেকে না এই তোমার অধীনতামূলক নীতি এবং সত্যবিলোপ নীতিতে না একটু গুলিয়ে ফেলে। আমি এর ক্ষেত্রে বলে রাখবো কিভাবে মনে রাখবে। একটা মনে রাখলে তো আর একটা মনে থাকবে। দেখো, অধীনতামূলক নীতির অকে ধরো আর ওয়েলেসলির ওকে ধরো। অ আর ও খানিকটা একই রকম শুনতে না, মানে একই সাউন্ড করে। অও যা সাউন্ড করে ও প্রায় তাই সাউন্ড করে, তাই তো। তাহলে অ আর ও দিয়ে মনে রাখবে যে অধীনতা ওয়েলেসলি, এইভাবে মনে রাখবে, দেখবে আর ভুল হবে না কখনো। ঠিক আছে, আর সত্যবিলোপ নীতি তাহলে সেকেন্ড যেটা পড়ে থাকছে সেটাই। ঠিক আছে, চলো নেক্সট, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? তাতিয়া টবি, মঙ্গল পাণ্ডে, নানা সাহেব নাকি লক্ষ্মীবাই? এটা তো সহজ। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু সোজাসুজি চলে আসবে মঙ্গল পাণ্ডে, তাই তো। নিউ ব্যারাকপুরে আর কি মঙ্গল পাণ্ডে মারা যান। আচ্ছা, ঝাঁসির কিন্তু লক্ষ্মীবাই, তাই তো। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই আর কি, কানপুরের তাঁতিয়া টোপি। ঠিক আছে, তাই তো। চলো নেক্সট, এবং বেগম হজরত মহল, তিনি কোথা থেকে? তিনি কিন্তু লখনৌয়ের বেগম হজরত। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, আত্মরাম পাণ্ডুরং নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ কিন্তু আত্মরাম পাণ্ডুরং। এ দেখো, এটাও আমি মানে আমি নিজে পার্সোনালি প্রার্থনা সমাজ আর আর্য সমাজের মধ্যে গুলিয়ে ফেলতাম। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমি যেভাবে মনে রেখেছি, দেখো, প্রার্থনা যখন আমরা করতে যাই, প্রার্থনা গিয়ে ধরো মন্দির বা মসজিদ বা
গুরুদ্বারা যেখানেই হোক। তো সেখানে কি হয় যে আমরা কে যাই, আমরা নিজেরা যাই, তো নিজেরা আত্ম মানে কি, আত্ম মানেই তো নিজে, তো নিজে গিয়ে তো আমরা প্রণাম করতে যাই সেখানে, আমরা তো আর বা মানে আশীর্বাদ নিতে যাই ওপরওয়ালার কাছ থেকে, রাইট? তো এইটাই যে প্রার্থনা আমি নিজে করতে যাব, এইভাবেই মনে রেখেছিলাম যে প্রার্থনা সমাজ আত্মরাম পাণ্ডুরং। ঠিক আছে, আত্ম মানে আত্মা, নিজে, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1911, 1913, 1915, 1920। গদর পার্টি, এর অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1913, তাই তো? এবং কে? লালা হরদয়াল। লিখে দিই, লালা হরদয়াল। এবং কোথায়? সান ফ্রান্সিসকোতে। সান ফ্রান্সিসকো কোথায়? ইউএসএ। ইনি কিন্তু প্রথম গদর পার্টির প্রতিষ্ঠা করছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী? স্বরাজ্য দল, এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। এবং মতিলাল নেহেরুও ছিলেন অ্যাকচুয়ালি, সিআর দাস এবং মতিলাল নেহেরু দুজনেই একসঙ্গে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1930, 31, 32 নাকি 34? গান্ধী আরউইন চুক্তি, এর অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু 1931 সালে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি এবং পড়ানো কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। বি হেলদি অ্যান্ড হ্যাপি, কিপ স্টাডিং। থ্যাংক ইউ, বাই।